সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা গত ক্লাসে যে তোমাদেরকে মূলধন ব্যয় চ্যাপ্টার শুরু করেছিলাম, ওখানে চারটে মূলধনের উৎস ছিল: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত আয়। তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যয় নির্ণয় এবং আমাদের সার্বিক মূলধন ব্যয় নির্ণয় আমাদের এই অধ্যায়ের কাজ। গত দিন আমরা যেটা শুরু করেছিলাম সেটা ছিল যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা সাধারণ শেয়ারের ব্যয় বা কেই নির্ণয় কিভাবে আমরা করব সেটা দেখিয়েছিলাম। সেখানে ছিল তিনটি মডেল। ডিভিডেন্ড মডেল, যদি গ্রোথ না থাকে, তোমাদের ফর্মুলাগুলো লেখা আছে, আবার বইও আছে। এরপরে আমরা দেখিয়েছিলাম ডিভিডেন্ড গ্রোথ মডেল, যদি গ্রোথ দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা আমাদের এরকম। আরেকটা সিএপিএম, আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু বিটা। এটাও আমরা রিস্ক রিটার্ন বা ঝুঁকি ও আয় অধ্যায়ে আমরা এটা নিয়ে অনেক কাজ করতে হয়, অনেক কিছু আমরা এটা প্র্যাকটিসও করেছি প্রবলেম। তো আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আমরা বলেছি যে আমরা কেডি এবং কেপি নির্ণয়, ঋণপত্রের ব্যয় এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় আমরা শিখব। তো আজকে আগে আমি শুরু করব ঋণপত্রের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা। তো আমি একটু লিখে নেই শুরুতেই। ঋণপত্রের ব্যয় আমরা এটা বলছি শর্টে আমরা কেডি দ্বারা প্রকাশ করি। তো ঋণপত্রের ক্ষেত্রে যেটা হয় কি, যে ঋণপত্র কোম্পানিগুলো ইস্যু করে। ঋণপত্র ইস্যুর মাধ্যমে মূলধন গঠন করা হলে মূলধন গঠন বা আমরা সংগ্রহ বলতে পারি। মূলধন সংগ্রহ করা হলে স্থির হারে কি করতে হয়? সুদ দিতে হয়। তোমরা সবাই জানো যে ঋণের উপর আমাদের কি করতে হয়? সুদ দিতে হয়। স্থির হারে সুদ প্রদান করতে হয়। এই সুদ বা ঋণদাতার যে প্রত্যাশিত আয়ের হার কে আমরা ঋণপত্রের ব্যয় বলি। তোমরা একটু লিখে নিতে পারো, ব্যয় বলা হয়। তো তাহলে আবারও বলছি, কোম্পানি ঋণপত্র ইস্যু করে যখন টাকা সংগ্রহ করে, তখন কোম্পানি ঋণ গ্রহীতা হয়, সুদ প্রদান করে। আর যারা এই কোম্পানিতে বিনিয়োগ করে তারা হয় তখন ঋণদাতা, তারা সুদ পায়, তাদের সুদটাই প্রত্যাশিত আয়ের হার। তাহলে যারা মূলধন বিনিয়োগ করে তারা প্রত্যাশিত আয়ের হার বলছে, আর যে কোম্পানি টাকাটা ব্যবহার করে সুদ প্রদান করতেছে সে সুদকেই ব্যয় বলতেছে। তো এখন আমরা আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে কেই আমাদের নির্ণয় করা হয়। তো কেই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা কেডি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা জায়গা দেখি। একটু দুঃখিত, আমরা একটু দেখে নিব শুরুতে যে ঋণপত্রের সুদ কস্ট বের করতে গেলে আমরা দেখে নেই ঋণপত্রের বিভিন্ন ধরন আছে। ধরনের মধ্যে আমরা যেটা দেখব যে পরিশোধের ভিত্তিতে, ঋণপত্রটা পরিশোধের ভিত্তিতে দুই প্রকার।
আমরা এই দুই প্রকার ঋণপত্রের উপরে আমরা সুদ ক্যালকুলেশন বা ব্যয় নির্ণয় করব। যার এক নাম্বার হলো অপরিশুদ্ধ। অপরিশুদ্ধ এটাকে ইংরেজিতে ইরিডেমেবল বা কখনো কখনো পারপেচুয়াল বন্ড বলা হয়। ইরিডেমেবল, অপরিশুদ্ধ বা পারপেচুয়াল বন্ড বলা হয়। পারপেচুয়াল বন্ড এর কস্ট আমরা কিভাবে করব? এখানে একটা জিনিস বলি যে এখানে তোমাদের পরিশোধের মেয়াদ, এটা আমি ভেঙে ভেঙে বলতেছি, তোমরা এগুলো একটু ডিটেইলস লিখে নেবে। পরিশোধের মেয়াদ যেটা আমরা বলি এন, অঙ্কে আমরা দেখব অঙ্কে থাকে না, এন পরিশোধের মেয়াদ থাকে না। তাহলে পরিশোধের মেয়াদ যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা সেটাকে আমরা বলবো অপরিশুদ্ধ বা পারপেচুয়াল বন্ড। এবার অপরিশুদ্ধ বা পারপেচুয়াল বন্ডের কেডি আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। হ্যাঁ, আবারও লিখছি অপরিশুদ্ধ ঋণপত্রের ব্যয় আমরা কিভাবে করব। আমাদের তোমরা একটু জেনে রাখবে যে ঋণপত্রের উপরে যে সুদ সেটা অবশ্যই কর সুবিধা প্রদান করে কোম্পানিকে, কর অনুমোদনযোগ্য খরচ। সুদটা হলো কর অনুমোদনযোগ্য খরচ। তাই আমরা দেখি যে কোম্পানিগুলো অনেক সময় ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহের ব্যাপারে আগ্রহী থাকে। তো এই যে সুদের বিষয়টা, এই সুদটা তাহলে করের সাথে সম্পর্কিত, কর অনুমোদনযোগ্য খরচ, এখান থেকে কর সুবিধা পেয়ে থাকে একটা কোম্পানি। এবং তোমাদের একটা থিওরি আছে যে মূলধন ব্যয় সর্বাপেক্ষা কম মূলধন ঋণপত্র সর্বাপেক্ষা কম মূলধন ব্যয় সম্পন্ন তহবিল কেন? তার মানে এখানে আমরা মেইনলি সুদটা যে কর অনুমোদনযোগ্য খরচ, এই সুবিধাটা এখান থেকে পাওয়া যায়। তাহলে কর বেনিফিটটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য আমরা যখন এই ব্যয়গুলো ক্যালকুলেট করব তখন আমাদের করের ব্যাপারটা মাথায় নিতে হবে। এখানে দুইটা বিষয় থাকে, একটা হলো যে কর পূর্ব কেডি কিভাবে বের হবে, আর একটা হলো কর পরবর্তী। একটা হলো কর পূর্ব আর একটা হলো কর পরবর্তী। তাহলে কর পূর্ব আমরা দেখে নেব যে আমাদের ইন্টারেস্ট ডিভাইডেড বাই এনএসবি, অথবা কখনো কখনো পি নট মাইনাস এফসি লেখা দেখতে পারবে, ইন্টু 100। আর এটার ক্ষেত্রে আমরা দেখব ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ এনএসবি ইন্টু 100 যদি করের হার দেওয়া থাকে। আশা করি তোমরা একটু নোট নিবে, বইয়ের মধ্যে ডিটেইলস আছে। এখন কখনো কখনো আমাদের কর পরবর্তী বের করার জন্য কখনো কখনো এটা আমরা অন্যভাবেও দেখি। কে আই বইয়ের মধ্যে দেখবা কে আই বুঝাইতে কর পূর্ববর্তী হার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্র হয় এই ফর্মুলা দিয়েও আমরা কেডি নির্ণয় করতে দেখি। কখন এটা যদি কে আই আর একটা হলো ট্যাক্স রেট সরাসরি থাকে, তাহলে আমরা সরাসরি এই ফর্মুলা দিয়ে করে নিব। অথবা আমাদের ট্যাক্স রেট থাকলে, টিআর মানে হলো আমাদের কি ট্যাক্স রেট থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে প্রবলেম সলভ করে নেব। তাহলে অপরিশুদ্ধ ঋণপত্রের ব্যয় নির্ণয়ের কর পূর্ব অথবা কর পরবর্তী প্রশ্ন যেভাবে থাকে বা যেভাবে প্রবলেম সলভ করো এইভাবে তোমরা দেখে নেবে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটা আমরা এবার যাই। তাহলে একটু তোমরা এগুলো দরকার হলে ভিডিওটা আরেকবার
টেনে নিয়ে দেখতে পারবে। আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর পরিশুদ্ধ ঋণপত্রের ব্যয়। তো পরিশুদ্ধ আমরা ইংলিশে কখনো কখনো দেখি, এইগুলো বইয়ের মধ্যেও আছে, রিডিমেবল। অর্থাৎ রিডিমেবল যখন হবে তখন কি থাকবে, মেয়াদ দেওয়া থাকবে। পরিশুদ্ধ ঋণপত্র তখন কি থাকবে, এন, যেটাকে আমরা বারবারই বলি, বা মেয়াদ, মেয়াদ কি হবে, মেয়াদ থাকবে। কিসের মেয়াদ, পরিশোধের মেয়াদ দেয়া থাকবে। অর্থাৎ কতদিন পরে একটা ঋণপত্র, এই ধরনের ঋণপত্র নর্মালি 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য ইস্যু হতে পারে, সেগুলো মেয়াদ দেয়া থাকবে। আর আগের যেটা ছিল যে পরিশোধের কোনো মেয়াদ থাকে না, আই মিন এই ধরনের ঋণপত্র ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে একটা কোম্পানি মূলধনের অংশ হিসাবে সবসময়ের জন্য রেখে দেয়। শুধুমাত্র কোম্পানি প্রতি বছর সুদ দিয়ে থাকে। আর যখন রিডেমেবল হয় তখন আমরা বলেছি যে যত বছরের জন্য ইস্যু করা হয় তত বছর পূর্বে, কখনো কখনো আগেও এরকম প্রভিশন থাকে, কোম্পানি পরিশোধ করে দিতে পারে, তো মেয়াদ থাকবে। তাহলে তাকে আমরা বলবো রিডেমেবল বা পরিশুদ্ধ ঋণপত্র। তার ব্যয় কিভাবে ক্যালকুলেট করি আমরা এটা এবার দেখে নিব। একইভাবে আমি যদি আবার লিখি যে কর পূর্ববর্তী, আরেকটা বলছি আমরা কর পরবর্তী, কর পূর্ববর্তী, কর পরবর্তী। এখানে আমি আবার দেখে নেই, কেডি সমান আই লিখছি আমি একটু শর্টে, ইন্টারেস্ট বোঝাইতে আই প্লাস আর ভি মাইনাস এনএসবি ভাগ এন, আর ভি প্লাস এনএসবি ভাগ 2। এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। আর যদি আমাদের ট্যাক্স রেট থাকে তাহলে আমরা জাস্ট এই কেডিটা আমরা কর পরবর্তীর জন্য কিভাবে নির্ণয় করব, এখানে শুধু চেঞ্জ হবে, আয়ের পরে 1 মাইনাস ট্যাক্স রেট হবে, প্লাস একই রকম থাকবে আর ভি মাইনাস ভাগ এন আর ভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইনটু 100। অর্থাৎ চেঞ্জ আমরা কতটুকু দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমাদের চেঞ্জ শুধু 1 মাইনাস ট্যাক্স রেট হবে। তাহলে আমাদের মোটামুটি এই ফর্মুলা দুটো তোমরা একটু নোট রাখো, এবং সেই সাথে কি হচ্ছে যে তোমাদের আমার মনে হয় যে বইয়ের মধ্যে ফর্মুলা আছে, তোমরা ডিটেইলস দেখতে পারো। তো এটা সলভ করার একটা ধারাবাহিকতা আছে, আমরা একটু ধারাবাহিকতা একটু দেখায় দেই। তোমাদের মনে হয় লেখা শেষ, আমি ধারাবাহিকতা একটু দেখাচ্ছি যে আমরা প্রথমে কি করব। প্রথমে আমরা বের করে নিব, আমরা প্রথমে দেখব ফেস ভ্যালু, এফবি বলি আমরা, ফেস ভ্যালু অর্থাৎ কত টাকার বন্ড, ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপরে আমাদের কি করতে হবে, ইন্টারেস্ট বা সুদ নির্ণয় করতে হবে, এফবি ইনটু রেট অফ ইন্টারেস্ট। এরপরে আমাদের দেখতে হবে কত টাকায় বিক্রি হয়, আই মিন সেলস ভ্যালু। এগুলো ধারাবাহিকভাবে আগে লিখে নিবে, তারপর এই ফর্মুলাতে তোমরা সাজিয়ে নিবে। তো সেল ভ্যালুর পরে যদি এফসি বা ফ্লোটেশন কস্ট থাকে তাহলে আমরা ফ্লোটেশন কস্ট বের করব। এরপরে আমাদের থাকবে এনএসবি, সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। এরপর আমাদের যেটা করতে হবে যে আমাদের পরিশোধের মূল্য বা আরভি, রিডিমেবল ভ্যালু কত, যদি ভ্যালু দেওয়া থাকে সেই অনুযায়ী হবে, অথবা আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করব। আর একটা বিষয় হলো এন, অর্থাৎ মেয়াদ বা বছর থাকবে। তাহলে এই অনুযায়ী আমরা কি করতে পারবো, ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে পারবো। তাহলে ঋণপত্রের ব্যয় একটা হলো মেয়াদবিহীন আর একটা হলো মেয়াদি। মেয়াদবিহীন জন্য কর পূর্ব, কর পরবর্তী। মেয়াদি থাকলে বা পরিশোধের মেয়াদ থাকলে কর পূর্ব, কর পরবর্তী। আর মেয়াদি যখন হবে তখন আমরা এই সিরিয়ালি এই কাজগুলো করে নিয়ে আমরা প্রবলেম সলভ করব। আর মেয়াদ যদি না থাকে তাহলে আমাদের এই দুইটা জিনিস থাকবে না। মেয়াদ না থাকলে পরিশোধের মূল্য বা এন এগুলো বের করার আমাদের কোনো দরকার হবে না। কেমন? তো যাই হোক, আমরা মোটামুটিভাবে ঋণপত্রের ব্যয় নির্ণয়টা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই একটু বইপত্র দেখে নিলে বাকিটুকু পারবে। এবার আমরা চলে যাব অগ্রাধিকার শেয়ারের ব্যয়। যদি আমরা দেখি
আমরা সাধারণ শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয়, এবং 3 নম্বরে আছি আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ার ইস্যু করে যদি মূলধন সংগ্রহ করা হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আজ আমরা যতটুকু পারি শেষ করব, যদি না পারি তাহলে আমরা পরের ক্লাসে বাকিটুকু শেষ করব। তো এটাও ঋণপত্রের মতোই, ঋণপত্রের ক্ষেত্রে যেমন কস্টটা ছিল কি, ঋণপত্রের কস্ট ছিল ইন্টারেস্ট, আর এটার কস্ট ছিল, তোমরা দেখবে পিডি, পিডি লেখা আছে বইয়ের মধ্যে, অথবা কোনো কোনো বই লিখে ডিপি, অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার, প্রতি শেয়ারের ডিভিডেন্ড কত, এটাই কস্ট ঋণ অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে। যেমন ঋণপত্রের ক্ষেত্রে ছিল আমাদের ইন্টারেস্ট। তো মূলত ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার দুইটাই আমাদের একই রকমের বিষয়। এটার কস্ট আমরা দেখলাম পিডি, আর ওইটার কস্ট ছিল কি শুধু ইন্টারেস্ট, আর বাদ বাকি কাজগুলো অলমোস্ট একই। তো আমি এটার ব্যয়গুলো কিভাবে নির্ণয় করে আমি একটু শর্টে তাড়াতাড়ি দেখাই দেব। 1 নাম্বার আমরা বলছিলাম অপরিশুদ্ধ বা মেয়াদ না থাকলে, এখানে করের কোনো বিষয় নাই, করের সুবিধা শুধু কোথাকার আছে, ঋণপত্রের ক্ষেত্রে। অগ্রাধিকার শেয়ারের ব্যয়, শেয়ারের ব্যয়, হ্যাঁ অপরিশুদ্ধ, তাহলে কি থাকবে না, এন বা মেয়াদ নাই, মেয়াদ থাকে না। কেপিটা হবে জাস্ট আমাদের পিডি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। ওখানে ছিল ইন্টারেস্ট ডিভাইডেড বাই এনএসবি। আর এখানে 2 নাম্বার যখন আমরা দেখি পরিশুদ্ধ, এখানেও ওই ঋণপত্রের মতোই একই রকমের ফর্মুলা, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ব্যয়, একই ফর্মুলা, এখানে এন থাকবে, তাহলে কেপি সমান পিডি প্লাস পরিশুদ্ধে থাকবে এনএসবি ভাগ এন আর ভি প্লাস এনএসবি ভাগ 2। তো মোটামুটি আমাদের এই ফর্মুলাটাই এইভাবেই একই রকমের। ওখানে ছিল জাস্ট চেঞ্জ কোথায়, ঋণপত্রের ক্ষেত্রে এখানে ছিল ইন্টারেস্ট, আর এখানেও এটার জায়গায় ঋণপত্রের ক্ষেত্রে কি ছিল ইন্টারেস্ট, আর অলমোস্ট ফর্মুলাটা একই। অর্থাৎ ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা একই রকমের জিনিস আমরা দেখতে পাই। হ্যাঁ, আমাদের মোটামুটি ভাবে দুইটার সুদ একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। কেমন? তো আমি একটু এটা তোমরা যদি একটু নোট নিয়ে নাও, তাহলে আমি একটু সামারিটা আরেকবার দেখাবো, ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সামারিটা। মোটামুটি ভাবে আমরা ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি। তো আবারও বলছি, আমাদের ছিল কি সাধারণ শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয়, আর একটা অগ্রাধিকার শেয়ারের ব্যয়। এটি আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের ছিল। হ্যাঁ, তো আমি আরেকটু সামারি করে দেই। এটা গেল আমাদের সাধারণ শেয়ার। এরপরে আমরা দেখলাম কি ঋণপত্রের ব্যয় কেডি, এরপরে কি আমাদের গেল অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি। আমরা এই জিনিসগুলো জানলাম। এখানে আমি আবারও ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের। কেডি সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100, আর যদি ট্যাক্স রেট থাকে তাহলে কেডি সমান 1 মাইনাস টিআর এনএসবি ইনটু 100। এটা কিসের ক্ষেত্রে আমরা বলেছিলাম? অপরিশুদ্ধ। আর এখানে অপরিশুদ্ধ কি ছিল একটু দেখে নাও, আবারও দেখে নিই একটু। অপরিশুদ্ধের ক্ষেত্রে একটাই ফর্মুলা, কেপি সমান পিডি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। এখানে করের কোনো বিষয় নাই, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে করের কোনো বিষয় নাই। করের সুবিধা শুধুমাত্র ঋণপত্রের ক্ষেত্রে আছে। তো আমরা পরিশুদ্ধ অপরিশুদ্ধ দুইটাই আমরা দেখে নিলাম। এরপরে আমাদের যেটা যে আমরা যদি কি হয়, এটা অপরিশুদ্ধ গেছে, যদি আমরা পরিশুদ্ধ দেখি
পরিশুদ্ধ। ফর্মুলা আমরা বলছি আবারও যে দুইটা একই, মনে রাখাও আমাদের সুবিধা হবে। কেডি সমান, আমি ধরে নিলাম ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে 1 মাইনাস টিআর একবারে লিখে নিলাম, প্লাস আরভি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এই ফর্মুলা এখানে বলছি একই রকমের, এখানে জাস্ট কেপি সমান, এখানে আমরা আবার লিখব পিডি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। পার্থক্যটা শুধুমাত্র কতটুকু, এই জায়গাটাতে, হ্যাঁ আমাদের এই জায়গাটাতে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট আর ওখানে শুধু পিডি। পরিশুদ্ধের ক্ষেত্রে মেয়াদ বা এন আছে, এই যে এন আছে, আর অপরিশুদ্ধ হলে কোনো এন নাই। এখানে একটা ফর্মুলা, এখানে দুইটা ফর্মুলা, এখানে ফর্মুলা দুইটা, আমরা এটা কি লিখছি, কর পরবর্তী ফর্মুলাটাই আমরা লিখছি, সরাসরি কর পরবর্তী ফর্মুলাটা। তাহলে আমরা এইভাবে খাতায় যখন লিখবো এইভাবে পাশাপাশি সব লিখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করে এটা এখন তোমরা পারবে, এবার পাশাপাশি লিখে নেবে। তাহলে আমাদের কয়টা জিনিস গেল, কেই নির্ণয়, কেডি নির্ণয়, কেপি নির্ণয়। আগামী ক্লাসে আমরা কে আর এবং কেও সার্বিক মূলধন ব্যয় নির্ণয়টা দেখে নেব, নিয়ে আমরা দুই একটা প্রবলেম সলভ করব। তাহলে আমরা আরো দুইটা ক্লাস করব, তারপরে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা সবগুলো ক্লাস একটু নিয়মিত করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে আমি আবার বলছি আমার সাথে ফোনে যোগাযোগ করেও তোমরা সলভ করে নিতে পারো। তো যে কাজটা করতে হবে, যে তোমাদের দুই একটা থিওরি, যে সাধারণ শেয়ার ক্ষেত্রে একটা কোশ্চেন আসে কি ব্যয়মুক্ত, এরকম একটা কোশ্চেন আসে, সাধারণ শেয়ার কি ব্যয়মুক্ত। আর একটা হলো ঋণপত্র তহবিল সর্বাপেক্ষা কম ব্যয় সম্পন্ন কেন, এটা একটা প্রশ্ন আছে। আরেকটা হলো যে অগ্রাধিকার শেয়ারের চেয়ে ঋণপত্র ইস্যুর সুবিধা। তাহলে এই তিনটা কোশ্চেন তোমরা পড়ে নিবে, এবং এগুলো তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে। হ্যাঁ, তাহলে আমরা ঋণপত্র সাধারণ শেয়ার আসলে ব্যয়মুক্ত না, এটা আয় অর্জন করে লভ্যাংশ হিসেবে দিতে হয়। ঋণপত্র কম ব্যয় সম্পন্ন কারণ হলো কর সুবিধার কারণে, যে ঋণপত্রের যে সুদ সেটা হলো কর অনুমোদনযোগ্য খরচ। অগ্রাধিকার শেয়ারের যে ঋণপত্রের সুবিধা, ইস্যুর সুবিধা, ওইটাই করের সুবিধাটা। এগুলো একটু ডিটেইলস তোমরা দেখে নিও। তো আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি, যে তোমরা এগুলো বুঝতে পারবে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসটা আমাদের সাথে থাকলে আমরা কে আর এবং কেওটা নির্ণয় করে দেখাবো, এবং তারপর আমরা প্রবলেম সলভ করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।